হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ আমি তোমাদের কাছে হাজির হয়েছি জাপানি এনিমি ইতিহাসের অন্যতম সেরা এবং সর্বোচ্চ আয়কারী একটি মাস্টারপিস নিয়ে, যার নাম ডেমন স্লেয়ার। শুধু জাপান নয়, সারা বিশ্বে এনিমি লাভারদের মনে রাজত্ব করেছে এই সিরিজটি। এর অসাধারণ অ্যানিমেশন আর ইমোশনাল গল্প আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত আটকে রাখবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক ডেমন স্লেয়ারের প্রথম সিজনের প্রথম পঞ্চম এপিসোড। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনেমা শহর। আর আমি শাকিল আছি আপনাদের সাথে। গল্পের একদম শুরুতে আমাদেরকে নিয়ে যাওয়া হয় তুষারে ঢাকা এক পাহাড়ি নির্জনতায়। চারদিকে সাদা বরফ, আর সেই বরফের উপর দিয়ে রক্তাক্ত এক বোনকে পিঠে নিয়ে পাগলের মতো দৌড়াচ্ছে আমাদের গল্পের মূল নায়ক তানজিরো কামাদো। তুষার জ্বর আর প্রচন্ড ঠান্ডায় তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, পা ভেঙে আসছে যন্ত্রণায়, কিন্তু তার মনে একটাই হাহাকার, নিজুকো প্লিজ মরে যাস না, আমি তোকে কিছুতেই মরতে দেব না। কিন্তু এই শান্ত পাহাড়ে হঠাৎ কি এমন হলো যার জন্য এই ভাই বোনের এমন দশা? কাহিনী এবার ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। তানজিরো ছিল তার পরিবারের বড় ছেলে। বাবা মারা যাওয়ার পর তার ছোট ছোট ভাই বোন আর মায়ের সব দায়িত্ব ছিল তার কাঁধে। সে পাহাড়ে কয়লা পুড়িয়ে তার নিজের গ্রামে বিক্রি করে সংসার চালাতো। তানজিরো শুধু পরিশ্রমী ছিল না, তার ছিল অদ্ভুত ক্ষমতা, তীব্র ঘ্রাণ শক্তি। সে মানুষের মনের আবেগ, এমনকি অনেক দূরের কোনো বিপদও নাকে ঘ্রাণ দিয়ে বুঝতে পারত। একদিন কয়লা বিক্রি করে বাড়ি ফেরার পথে অনেক রাত হয়ে যায়। সাবুরু নামক এক বয়স্ক প্রতিবেশী তাকে সতর্ক করে বলেন যে রাতের অন্ধকারে পাহাড়ি অনি বা রক্তপিশাচী দানবরা ঘুরে বেড়ায়, তাই সে যেন রাতে এখানেই থেকে যায়। তানজিরো বাধ্য হয়ে থেকে যায়, কিন্তু সে জানতো না সেই দিন রাতে সেই কয়েক ঘন্টায় তার জীবনের শেষ শান্ত সময় ছিল। পরের দিন ভোরে যখন তানজিরো তার বাড়ির কাছে পৌঁছায়, তার তীক্ষ্ণ নাকে ভেসে আসে কাঁচা রক্তের উগ্র গন্ধ। মনে এক অজানা আতঙ্ক নিয়ে সে দৌড়ে বাড়িতে যায়, এবং যা দেখে তাহা ছিল বর্ণনাতীত বিভৎস। তার মা এবং ছোট ভাই বোনদের কেউ অমানবিক নিষ্ঠুরতায় হত্যা করেছে। পুরো উঠান আর ঘরের মাঝে ভেসে যাচ্ছে রক্তে। এই লাশের স্তূপের মাঝে সে শুধু তার বোন নিজুকোকে জীবিত খুঁজে পায়, যদিও সে ছিল অচেতন। নিজুকোকে বাঁচানোর আশায় সে তাকে পিঠে নিয়ে পাহাড় থেকে নামতে শুরু করে, কিন্তু মাঝপথে এক অদ্ভুত ঘটনা ঘটে। নিজুকো হঠাৎ জেগে ওঠে, কিন্তু তার সেই মায়াবী চোখগুলো এখন হিংস্রই ভরা, তার দাঁতগুলো বড় হয়ে গেছে, এবং সে কোনো পশুর মতো তানজিরোকে আক্রমণ করে বসে। তানজিরো বুঝতে পারে নিজুকো আর মানুষ নেই, সে একটি দানবে পরিণত হয়েছে। কিন্তু যখন তানজিরো তাকে বাঁচানোর জন্য কান্নাকাটি করে আকুতি জানায়, তখন নিজুকোর ভিতর থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। তার মানে তার বোনের ভিতরে এখনো মানবিকতা বাকি আছে। ঠিক তখনই দৃশ্যপটে উদয় হয় এক রহস্যময় ডেমন স্লেয়ার, গিউ তোমিউকা। সে এক পলকে নিজুকোকে শেষ করে দিতে চায়। তানজিরো অসহায় হয়ে গিউর পায়ে পড়ে তার বোনের জীবন ভিক্ষা চায়, কিন্তু গিউ প্রচন্ড রাগে চিৎকার করে বলে, দুর্বল হওয়া বন্ধ করো, কান্নাকাটি করে হারানো জিনিস ফেরত পাওয়া যায় না। গিউ আসলে তানজিরোকে বোঝাতে চেয়েছিল যে এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকতে হলে তোমাকে শক্তিশালী হতে হবে। গিউ যখন নিজুকোকে মারতে উদ্যস্ত হয়, তানজিরো তার সাধারণ কুড়াল দিয়ে এক অসম্ভব লড়াই ঝাঁপিয়ে পড়ে। যদিও সে গিউয়ের ধারে কাছেই ছিল না, কিন্তু তার লড়াই করার বুদ্ধি গিউকে অবাক করে দেয়। তবে সব থেকে বড় বিস্ময় ছিল নিজুকোকে নিয়ে। সে প্রচন্ড ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও নিজের ভাইকে না খেয়ে বরং গিউয়ের হাত থেকে তানজিরোকে রক্ষা করার জন্য ডাল হয়ে দাঁড়ায়। একজন দানবের এই বিরল ভালোবাসা দেখে গিউ তার তরোয়ার থামিয়ে দেয়। গিউ বুঝতে পারে এই ভাই বোনের বন্ধন সাধারণ নয়। সে নিজুকোকে না মেরে তানজিরোকে নির্দেশ দেয় সাকুনজি উরোকোদাকি নামে এক মাস্টারের কাছে যেতে। তবে সে সতর্ক করে দেয় যে নিজুকো এখন দানব, তাই তাকে যেন কখনো রোদে নেওয়া না হয়, কারণ সূর্যের আলোয় দানবরা পুড়ে ছাই হয়ে যায়। এভাবেই শুরু হয় তানজিরোর এক কঠিন যাত্রা, পরিবার হত্যার প্রতিশোধ নেওয়া এবং বোনকে আবার মানুষ করার এক অবিশ্বাস্য শপথ। গিউ তোমিওকার কথা মতো তানজিরো তার বোন নিজুকোকে নিয়ে রওনা হয়, কিন্তু পাহাড় থেকে নামার সময় তানজিরো এক কঠিন সত্যের মুখোমুখি হয়। নিজুকো এখন সূর্যের আলো সইতে পারে না, রোদ গায়ে লাগলে সেই যন্ত্রণায় কুঁকড়ে যায়। তানজিরোর বুক ফেটে কান্না আসছিল এটা ভেবে যে বোনটা রোদের মাঠে খেলে বেড়াতো, আজ তাকে অন্ধকারের বাসিন্দা হতে হয়েছে। সে তড়িঘড়ি করে একটি বাঁশের জড়ি জোগাড় করে এবং সেটি মেরামত করে নিজুকোর জন্য একটি ছোট্ট নিরাপদ ঘর বানায়। নিজুকো যখন নিজেকে ছোট্ট করে সেই জুড়ির ভিতরে ঢুকে পড়ে, তানজিরোর মনে হচ্ছিল সে যেন তার শৈশবটাকে ওই জুড়িতে বন্দি করে ফেললো। রওনা হওয়ার পথে তারা একটি মন্দিরে আশ্রয় নিতে যায়, কিন্তু সেখানে পা রাখতে তানজিরোর তীক্ষ্ণ নাক তাকে এক বীভৎস সংকেত দেয়। দরজা খুলতে সে দেখে একটি দানব এক মানুষের লাশের উপর বসে বোঝ ছাড়ছে। তানজিরো স্তব্ধ হয়ে যায়। এই প্রথম নিজের চোখে একজন দানবের নৃশংসতা দেখলো। দানবটি যখন তাকে আক্রমণ করে,
তানজিরো তার সাধারণ কুড়াল দিয়ে প্রাণপণে বাঁচার চেষ্টা করে। ঠিক সেই সময় নিজুকো তার ভাইয়ের বিপদ দেখে ঝুড়ি থেকে বাহিরে বেরিয়ে আসে। তার এক প্রচন্ড লাথিতে দানবটির মাথা গাড় থেকে আলাদা হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মাথাটি আলাদা হয়ে কথা বলছিল এবং তার শরীরটা আলাদাভাবে তানজিরোকে আক্রমণ করছিল। এই লড়াইয়ে তানজিরো বুঝতে পারে দানবরা সাধারণ মানুষের কল্পনা থেকে বেশি ভয়ঙ্কর। সেই মুহূর্তে সেখানে আসে এক বৃদ্ধ, যার মুখে রক্তবর্ণের তেঙ্গু মাস্ক। তিনি সাকুনজি উরুকোদাকি। তিনি দেখেন তানজিরো দানবটিকে মারার জন্য হাতে পাথর নিয়ে কাঁপছে। তিনি বলেন, তোমার দয়া তোমাকে এবং তোমার বোনকে ধ্বংস করে দেবে। তুমি যদি তোমার বোনকে বাঁচাতে চাও তবে তোমার মনকে পাথরের মতো শক্ত করতে হবে। তানজিরো এই দ্বিধায় উরুকোদাকিকে কিছুটা হতাশ করে, কিন্তু তিনি তানজিরোর চোখে গভীর ভালোবাসা দেখে তাকে একটি সুযোগ দিতে রাজি হন। উরুকোদাকি তানজিরোকে নিয়ে যান সাগিরি পাহাড়ের চূড়ায়। রাত যখন গভীর, চারদিকে হাড় কাঁপানো শীত। উরুকোদাকি বলেন, সূর্য ওঠার আগে পাহাড়ের নিচে নেমে এসো। তানজিরো ভেবেছিল এটি কেবল দৌড়ানোর পরীক্ষা, কিন্তু পাহাড়ে নামতে গিয়ে সে দেখল নরক কাকে বলে। পুরো পাহাড় লুকানো ছিল ভয়ঙ্কর এবং মরণ ফাঁদ। প্রতিটি পদক্ষেপে তানজিরো রক্তাক্ত হচ্ছিল, তার হাড় ভেঙে যাচ্ছিল যন্ত্রণায়। কিন্তু প্রতিবার যখন সে পড়ে যাচ্ছিল তার কানে আসছিল তার মৃত ভাই বোনদের কণ্ঠস্বর। দাদা হাল ছিল না। সেই না দেখা কণ্ঠস্বর জোরেই সেই রক্তাক্ত শরীরে সূর্য ওঠার ঠিক আগে উরুকোদাকি দরজায় এসে লুটিয়ে পড়ে। তার এই আত্মত্যাগ দেখে উরুকোদাকি তাকে তার ছাত্র হিসেবে গ্রহণ করেন। এরপর শুরু হয় 2 বছর এক দীর্ঘ এবং নিঃসঙ্গ সাধনা। উরুকোদাকি তাকে শেখান ওয়াটার ব্রিদিং কিভাবে নিজের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে শরীরের শক্তিকে 10 গুণ বাড়ানো যায়। এই পুরো সময়টা নিজুকো অদ্ভুতভাবে ঘুমিয়েছিল। তানজিরো প্রতিদিন ট্রেনিং শেষ করে নিজুকো শিউরে এসে বসে থাকতো। সে তার ঘুমন্ত বোনের হাত ধরে কাঁদতো আর বলতো, নিজুকো তুই আর কোনোদিন আমাকে দাদা বলে ডাকবি না। তুই শুধু একবার জেগে ওঠ, আমি তোকে আগের মতো সেই সুন্দর পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাব। তার এই আকুতি পাহাড়ের বাতাসকেও বীর করে তুলতো। 1 বছর পর উরুকোদাকি তাকে এক বিশাল পাথরের সামনে নিয়ে গিয়ে বলেন, তুমি যদি এই পাথরটি কাটতে পারো তবেই তুমি পরীক্ষায় যাওয়ার যোগ্য। কিন্তু মাসের পর মাস চেষ্টা করে পাথরটি একটা আছাড়ও কাটতে পারে না তানজিরো। সে যখন একদম ভেঙে পড়ছিল তখন সেখানে আবির্ভূত হয় সাবিতো এবং মাকুমো। তারা ছিল উরুকোদাকির প্রাক্তন ছাত্র। সাবিতো তাকে লড়াইয়ের আসল ভাষা শেখায়। সে বলে, তোমার ভিতরে যে ভয় আছে তাকে জয় করো। মাকুমো তাকে শেখায় দয়া এবং সাহসের ভারসাম্য। দীর্ঘ 6 মাস তাদের সাথে প্র্যাকটিস করার পর একদিন তানজিরো যেন তার তলোয়ারের সাথে আত্মার সংযোগ খুঁজে পায়। তার নাকে এক অদ্ভুত গ্রান আসে, উদ্বোধন বা সুযোগের গ্রান। এক নিমিষে সে সাবিতোর দিকে তলোয়ার চালায়। সাবিতো হাসি মুখে অদৃশ্য হয়ে যায়। কুয়াশা সরতে তানজিরো দেখে সেই সাবিতোর মাস্ক নয়, বরং সেই বিশাল পাহাড়ের মতো পাথরটিকে একদম মাঝখান থেকে 2 খণ্ড করে ফেলেছে। এটি কেবল পাথর কাটা ছিল না, এটি ছিল তানজিরোর দুর্বলতার উপর সাহসের বিজয়। পাথর কাটার পর উরুকোদাকি যখন তানজিরোর কাছে আসেন তার কণ্ঠে আজ কঠোরতা ছিল না, ছিল একরাশ বিষাদ। তিনি তানজিরোকে একটি বিশেষ শিয়ালের মাস্ক উপহার দেন, যেটিকে তিনি ওয়ার্ডিং মাস্ক বা সুরক্ষা কবচ বলেন। এরপর শুরু হয় বিদায় সেই মুহূর্ত। তানজিরো যখন পাহাড় থেকে নামছে সে নিজুকোর দিকে তাকিয়ে মনে মনে বলে, বোন আমি জয় হয়েই ফিরবো। তানজিরো পৌঁছায় ফুজিগাসানের পাহাড়ে। পাহাড়ের পাদদেশে অপূর্ব সুন্দর বেগুনি রঙের উইস্টোরিয়া ফুলে ঢাকা। এই ফুলগুলো দানবরা সহ্য করতে পারে না, তাই পাহাড়ের নিচটা নিরাপদ। কিন্তু পাহাড়ের চূড়ায় কোনো ফুল নেই, আর সেখানে বন্দি করে রাখা হয়েছে কয়েকশো ক্ষুধার্ত দানবকে। সেখানে তানজিরোর মতো আরো অনেক তরুণ যোদ্ধা এসেছে। নিয়ম হলো এই দানববর্তী পাহাড়ে টানা 7 দিন বেঁচে থাকতে হবে। যে 7 দিন পর বেঁচে ফিরে আসবে সেই হবে আজকের অফিসিয়াল ডেমন স্লেয়ার। পাহাড়ে গভীরে ঢোকার সাথে সাথে অন্ধকার ঘনিয়ে আসে। হঠাৎ তানজিরো নাকে ভেসে আসে পচা মাংসের গন্ধ। অন্ধকার থেকে 2 জন দানব একসাথে তাকে আক্রমণ করে। তানজিরো প্রথমবার সত্যিকারের যুদ্ধে তার ওয়াটার ব্রিদিং ব্যবহার করে। সে বুঝতে পারে তার তলোয়ার কেবল লোহা নয়, এটি এখন তার শরীরের অংশ। চোখের পলকে সে ফোর্থ ফর্ম ব্যবহার করে দানব দুটির মাথা আলাদা করে দেয়। কিন্তু আসল বিভীষিকা তখনও বাকি ছিল। হঠাৎ পাহাড় কাঁপিয়ে এক বিশালাকার দানব সামনে আসে, যার শরীর অসংখ্য কাটা হাত দিয়ে ঢাকা। একে বলা হয় হ্যান্ড ডেমন। এই দানবটি সাধারণ মানুষের চেয়ে অনেক বড় এবং ভয়ঙ্কর। একে দেখে অন্য প্রতিযোগীরা ভয়ে পালাতে শুরু করে। তানজিরো যখন তার সামনে দাঁড়ায় দানবটি তার মাস্ক দেখে অট্ট হাসি দিয়ে উঠে। সে বলে, আরেকটি প্রিয় শিয়ালছানা এখানে এসেছে। জানো আমি উরুকোদাকির 11 জন ছাত্রকে খেয়েছি। এই কথা শুনে তানজিরো পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে বুঝতে পারে তার আগে যে সাবিতো এবং মায়াকো তাকে ট্রেনিং এ সাহায্য করেছিল তারা আসলে অনেক আগে এই দানবটির হাতে মারা গেছে। তারা ছিল প্রেতাত্মা। ক্রোধ আর যন্ত্রণায় তানজিরোর রক্ত টকবক করে ওঠে। দানবটি তার অসংখ্য হাত দিয়ে তানজিরোকে পিষে ফেলার চেষ্টা করে, কিন্তু সাবিতো আর মাকুমোর আত্মা হাসিবার জন্য তানজিরোর সাথেই ছিল। সে বাতাসের গতির সাথে মিশে গিয়ে দানবটি লোহার মতো শক্ত ঘাড়ে তার তলোয়ারের চূড়ান্ত আঘাত হানে। ওয়াটার ব্রিদিং ফার্স্ট ফর্ম। দানবটির বিশাল মাথা যখন মাটিতে পড়ে যায় তখন তার স্মৃতিতে ফুটে ওঠে তার মানুষ হওয়া দিনগুলো। তানজিরো তার তীক্ষ্ণ ঘ্রাণ শক্তি দিয়ে বুঝতে পারে মরার আগ মুহূর্তে দানবটি অনেক কষ্টে আছে। সে দানবটির হাতে হাত রেখে তার আত্মার শান্তি কামনা করে। এটি তানজিরোর বিশেষত্ব। সে দানবদেরকে ঘৃণা করলেও তার ভিতরে হারিয়ে যাওয়া মানুষটিকে দয়া করতে জানে। এরপরে 7 দিন ছিল এক বিভীষিকা। না খাওয়া বলে কেবল তলোয়ার আর রক্ত।
থাকত। 7 দিন পর যখন সূর্য উঠে পাহাড়ের পাদদেশে উষ্ণ ফুলের নিচ থেকে মাত্র 4 জন কিশোর বেঁচে ফিরে আসে। তানজিরও রক্তাক্ত, ক্লান্ত, কিন্তু চোখে ছিল জয়ের আভা। সেখানে আরো 3 জনকে দেখা যায়। একজন অত্যন্ত রাগী ছেলে যার নাম জেনিৎসু, আরেকজন শান্ত মেয়ে যার নাম কানাও, আর আরেকজন উদ্ভট ছেলে যার নাম গেনিয়া। সেখানে উপস্থিত 2 জন রহস্যময় পরীক্ষক তাদের অভিনন্দন জানায়। এরপর তাদের দেওয়া হয় এক বিশেষ আকরিক পাথর, যা দিয়ে তৈরি করা হবে তাদের নিজস্ব নিচিরিন তলোয়ার। প্রতিটি তলোয়ার তার মালিকের শক্তির উপর ভিত্তি করে রং বদলায়। এছাড়াও তাদের প্রত্যেকের সাথে একটি করে কাসুগাই কাক দেওয়া হয়, যারা তাদের মিশন বা কাজের খবর পৌঁছে দেবে। তানজিরো যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে উরুকোদাকির কুরে করে ফিরে আসে, সে যা দেখে তা সে বিশ্বাস করতে পারছিল না। টানা 2 বছর পর নিজেকে ঘুম থেকে জেগে উঠেছে। নিজেকে দৌড়ে এসে তার দাদাকে জড়িয়ে ধরে। 2 বছর ধরে জমানো সব কষ্ট আর চোখের জল আজ বাধা মানে না। উরুকোদাকিও তাদের দুজনকে জাপটে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। তিনি হয়তো ভেবেছিলেন তানজিরো আর ফিরে আসবে না, কিন্তু তানজিরো সেই অভিশপ্ত পাহাড় থেকে জীবিত ফিরে এসেছে। কিছুদিন পর তানজিরোর কাছে তার নতুন তলোয়ার নিয়ে আসা হয়। তলোয়ারটি হাতে নেওয়ার পর সেটি কুচকুচে কালো রং ধারণ করে। কালো রঙের তলোয়ার খুব বিরল এবং এটি রহস্যময় শক্তির প্রতীক। ঠিক তখনই তানজিরো কাকটি উড়ে এসে চিৎকার করে তার প্রথম মিশনের খবর দেয়। উত্তর পশ্চিমে গ্রামে যাও, সেখানে তরুণী মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে। তানজিরো তার বোনকে পিঠে নিয়ে উরুকোদাকিকে বিদায় জানিয়ে রওনা হয় এক নতুন গন্তব্যে। বন্ধুরা, এভাবে শেষ হয় 1 থেকে 5ম এপিসোড, আর এখানেই শেষ হয় ফাইনাল সিলেকশন এবং শুরু হয় তানজিরোর অফিসিয়াল ডেমন স্লেয়ারের জার্নি। সাবিতো আর মাকুমোর আত্মারা অবশেষে মুক্তি পেল, কিন্তু নিজুকু কেন এত বছর ঘুমিয়েছিল? আর সেই গ্রামে মেয়েদেরকে কে অপহরণ করেছে? তানজিরোর প্রথম মিশন কি সফল হবে? সব প্রশ্নের উত্তর জানতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরে 6 থেকে 10 এপিসোডের জন্য অপেক্ষা করুন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান তানজিরো এই ফিরে আসার দৃশ্যটি আপনার কাছে কতটা ইমোশনাল লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।